ঘামে ভেজা নাকি বৃষ্টির পানিতে? নাকি কেউ আপনার গায়ে পানি ঢেলে দিয়েছে? অবশ্য এরকম কাণ্ড কেউ করতে পারে সেটা আমার বিশ্বাস হয় না, হিসাবে তো মেলে না, তাই না? আমার তো হেঁটেই আসতে হবে, আপনার মতো তো এসি গাড়িতে আসার সৌভাগ্য আমার হয় না। আপনি পারেনও, আসলে আমার হিসাবে মেলে না। এতটা পথকে হেঁটে আসতে পারে? আপনি রিক্সা নিতে পারতেন। শোনেন, ভিআইপি রোড ছাড়াও চিপা চাপা দিয়ে না একদম অফিস পর্যন্ত আসা যায় রিক্সায়। এই অফিস আওয়ারে রিক্সা চালকরা হয়ে যায় এক একজন বড় বড় অর্থনীতিবিদ। সাপ্লাই এবং ডিমান্ডের গ্যাপটা ওরা খুব ভালো বোঝে। মানে ওদের মনোপলি মার্কেটের প্রাইস, মানে এই প্রাইস না আমার কুলায় না। মানে কস্ট অ্যাকাউন্টেন্টদের মতো করে ওরা ওই ভাড়া ক্যালকুলেশন করে। ধরুন যাত্রী বহন করবে এই জন্য একটা বেসিক চার্জ, মানে এটা হচ্ছে ওদের সার্ভিস চার্জ। এছাড়া পিক আওয়ারে মানে অফিস আওয়ারে প্রিমিয়াম চার্জ। ধরুন রোড বৃষ্টি থাকলে এই জন্য একটা এক্সট্রা চার্জ। আবার ধরুন যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় যদি গর্ত থাকে, ভাঙা থাকে, এই জন্য যদি রিক্সার কোনো ক্ষয়ক্ষতি হয় সেজন্য একটা ডেপ্রিসিয়েশন চার্জ। আবার ধরুন তাড়াতাড়ি যেতে হবে এই জন্য ওদের অনেক সময় উল্টো পথে মানে রং সাইড দিয়ে যেতে হয়, তখন যদি ট্রাফিক পুলিশের হাতে ধরা খায় তখন ওই স্পিড মানির ব্যবস্থা থাকতে হবে। আপনি তো ভালো বোঝেন স্পিড মানি, তাই না? কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রোদ বৃষ্টি ঝড় জ্যাম এই সব কিছু না থাকলেও ওরা ভেবে নেয় সব কিছুই আছে, এবং এইসব ভেবে ওরা যে ভাড়াটা চায় সেটা শুনলেই আমার প্রেশার লো হয়ে যায়। এই জন্য আমি সহজে আজকাল রিক্সা ডাকি না। বাহ, হিসেব তো খুব ভালো মিলিয়েছেন ভাই সাহেব, ভেরি গুড অ্যানালিসিস। আসলে হয়েছে কি শোনেন, নতুন বিয়ে করেছেন তো, বউয়ের হাতের গরম রান্না খাবার, এই হাঁটা কি এরকম অনেক কষ্ট সহ্য করা যায়, তাই না? আরে মামুন ভাই, আপনি এসব কি বলছেন? বিয়ে হলো 6 মাস হয়ে গেছে, নতুন কোথায়? কি বলেন এসব? হ্যাঁ, 6 মাস? এখন একটু পুরোনো মনে হচ্ছে। আমার তো ওই বিয়ের বয়স 1 যুগ পার হয়ে গেল, এখনো পুরনো হয়ে গেছে এরকম ভাবার সাহসও করতে পারি না। আমার বউ বলে, আপনার ভাবি বিউটি পার্লারে কল্যাণে বয়স দিন দিন কমছে বলে মনে হচ্ছে। হিসাবে তো মেলে না ভাই। স্যার ধন্যবাদ, এই সময় চাটা খুব দরকার ছিল। হ্যাঁ রামা, ধন্যবাদ। আমাকে এক কাপ চা দিন, হ্যাঁ দয়া করে। মামুন ভাই, শরীরের সৌন্দর্যের বাজারে মূল্য আছে। একটু বললেন না বিউটি পার্লার, বিউটি পার্লারে তো এখন রমরমা ব্যবসা। এই জন্য বইয়ের বাজারেও কিন্তু মন্দা চলে। সেখানেও হটকেক ওই ফ্যাশন ম্যাগাজিনগুলো। হট কেক, ফ্যাশন ম্যাগাজিন। আচ্ছা, আপনি কি কখনো ওই সমাজতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন নাকি? আপনার কথাবার্তা চাল চলনে কিন্তু মাঝে মাঝে তাই মনে হয়। হ্যাঁ ছিলেন? না 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 না, আমার দ্বারা আন্দোলন হওয়ার না, আমি খুবই শান্ত স্বভাবের মানুষ। না 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 না, অনেক সমাজতান্ত্রিক দেখেছি তো, সেই জন্য বললাম আর কি। তাদের কথাবার্তা চাল চলন অনেকটা আপনার মতো। তো আমার এরকম বন্ধু ছিল আর কি, সেই বন্ধু, সেই সমাজতান্ত্রিক বন্ধু ঘরে বিদ্রোহ, বউ বিদ্রোহ করেছে। এখন আর সমাজতন্ত্রের তন্ত্র নেই, অর্থ, অর্থ চাই, অর্থ। কি আর করা, আমার বন্ধু এখন সমাজতান্ত্রিক থেকে শুধু তান্ত্রিক। কোথায় যে আছে কি করতে কেউ বলতে পারে না। জীবনে এইসব হিসাব আর মেলাতে পারি না রে ভাই, মেলে না, কিছুতেই মেলে না। এই রমত, না রমতটা দিবে না বোধহয়। এই কি হলো, জানি না আমাকে কেউ? সরি, একটু লাউড হয়ে গেছে না? আজ সহজ কথাটা হোক সহজে বলা, আজ সহজ কথাটা হোক সহজে বলা।
বাতাস বলছে সহজ কথাটা তোমায় ভালোবাসি ভালোবাসি আজ সহজ কথাটা হোক সহজে বলা আজ সহজ কথাটা হোক সহজে বলা উড়ছে উড়ুক স্বপ্নগুলো জানালাটা খোলা মনের জানালাটা খোলা আপনি এই বৃষ্টির মধ্যে বাদাম বিক্রি করছেন? না ভালো। এই 10 টাকার বাদাম দিন তো। বাদাম গরম তো? হ্যাঁ মামা গরম। মামা 5 টাকার বুট নেবেন না? 2 ধরনের বুট নিতে। মানে আমি যে এখান থেকে মানে মানে যখনই নেই তখন ওই 5 টাকার 2 ধরনের বুট মিশিয়ে বুট নেই, সেটা আপনি খেয়াল করেছেন? মানে আপনার স্মৃতিশক্তি কিন্তু খুব ভালো। দেখেন মামা, আপনি তো প্রায় এই সময় রাস্তা দিয়ে যান, মাঝে মাঝেই তো আমার কাছ থেকে কিনেন। সবসময় তো 10 টাকার বাদাম আর 5 টাকার বুট কেনেন, আর শুধু বাদাম কিনতে চাইলেন তাই দেখে জিগেলাম আর কি। তো আমি সবসময় আপনার কাছ থেকেই নিই। দেখুন দেখি, মানে আপনি আমাকে ঠিকই খেয়াল করেছেন, কিন্তু আমি এতদিনে একবারও আপনাকে খেয়াল করিনি। মামা আপনি হলেন আমার মোটামুটি রেগুলার কাস্টমার, আমি আপনাকে চিনে রাখবো এটাই তো স্বাভাবিক। আর আমি হলাম গরিব বাদাম বিক্রেতা, আপনি আসবেন বাদাম নেবেন চলে যাবেন, আমাকে তো চিনে রেখে আপনার কোনো লাভ নেই। না না না, ঠিক, এটা বাজে কথা বলি না। আল্লাহর দুনিয়ায় সবাই সমান, কখন যে কে কার উপকারে আসে। এক কাজ করেন, আপনি ওই 5 টাকার বুটও দেন, এটা এটা মিশিয়ে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। জি মামা বলেন। এই যে বিজনেস স্টার্ট করেছেন বুট বাদামের, প্রফিট মার্জিন কত? ও হ্যাঁ, না মানে আমি বলছিলাম কি যে এই বিজনেস ব্যবসাটা শুরু করলেন না, এটা লাভ কত? আর ব্যবসাটা শুরু করার সময় কত টাকা দিয়ে ব্যবসাটা শুরু করছিলেন? লাভ লোকসান কোনো রকম খাইয়ে পরে চলে আর কি। আর এই ব্যবসা তো আমি শুরু করিনি, আমার বড় ভাইয়ের ব্যবসা, সে এখন চটপটির দোকান দিচ্ছে আর আমি এখন বাদাম বেচি। ও, সে চটপটির দোকান দিচ্ছে, আপনি বাদাম বেচছেন? জি ভাই। আচ্ছা, এই যে বাদামগুলো, এই বাদাম বুট এগুলো তো আপনারা এনে ভাজেন। হ্যাঁ। এই বাদাম কোত্থেকে নিয়ে আসেন? দেখেন মামা, এত কথা জিগান না তো, ভাইয়া কইছে ব্যবসার গোপন কথা কারণ না কইছি। ও না, ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না। কোথায় তুমি? হারিয়ে গেছি শেষ বিকেলের সূর্য ডোবা অন্ধকারে, হারিয়ে গেছি এই আকাশের মেঘের ভিড়ে, অর্থ ছাড়া অর্থহীনের এই শহরে, হারিয়ে গেছি ট্রাফিক জ্যামের লাল বাতিতে, শূন্য গতির চাকায় চেপে ঘামতে থাকা দুর্গতিতে, হারিয়ে গেছি ছুটতে থাকা সব মানুষের প্রবল ভিড়ে। হারালে কখন? এই কিছুক্ষণ আগেই বোধ হয়, না হয় তারও একটু আগে। কি আসে যায় সময় জেনে? কেমন হবে বলো তো দেখি হারাই যদি ভবিষ্যতে? অনেক হলো, এবার বলো এখন তুমি কোন জগতে? এখন আমি তোমার চোখের হাসি মাখা মুগ্ধতাতে, নয়তো তোমার ঠোঁট বাঁকানো বিরক্তিতে। এখন আমি তোমার মনের একই পাশে, তোমার সাথে এই পৃথিবীর এক বাতাসে। অনেক হলো, এখন বলো ফিরবে কখন? ফিরতে হবে।
এখানে 10 টাকার বাদাম, মানে কিছুদিন আগেও 2 টাকায় এর থেকে বেশি বাদাম পাওয়া যেত। মূল্যস্ফীতি, বুঝলে? বাদ দাও তো তোমার অর্থনৈতিক আর অ্যাকাউন্টিং এর কথাবার্তা। সারাদিন অফিসে থাকো হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান, আর এখন বাসায় আসছো একটু গল্প করবো, কই না বসলে কি বাদামের হিসাব নেই, বোরিং। না আসলেই এই সারাদিন অফিসে হিসাব সমীকরণের ডান পক্ষ আর বাম পক্ষের সম্পদ আর দায় মেলাতে মেলাতে বাসায় আসার পরে এইসব কথাবার্তা শুনতে পেয়েছি। ডাক করো। ভালো তো, তাহলে আমি তোমার কোন পক্ষ? আমি তোমার সম্পদ নাকি দায় এটা বলো। না, তোমার যে মুড দেখছি, তুমি আসলে আমার ডান পক্ষও না বাম পক্ষও না, তুমি হচ্ছে আমার বিপক্ষ। আর আমি তোমাকে আমার সম্পত্তি মনে করি না, তুমি হচ্ছে আমার সম্পদ। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি হচ্ছে রবীন্দ্রনাথ পড়া অ্যাকাউন্টেন্ট, তাই না? শোনেন, আমি কিন্তু হৈমন্ত হতে পারবো। আচ্ছা ঠিক আছে। তোমার না আসলে হিসাব বিজ্ঞান না পড়ে বাংলা অথবা ইংরেজি সাহিত্য পড়া দরকার ছিল। কারণ আমি তো ইন্টার পর্যন্ত সায়েন্সে ছিলাম, তারপর অ্যাকাউন্টিং। জানো, অ্যাকাউন্টিং এর যেদিন প্রথম ক্লাস, আমি ক্লাসে ঢুকে দেখি স্যার জাবেদা জাবেদা করছে। মানে আমি ধরেই নিয়েছিলাম যে জাবেদা হচ্ছে একটা মেয়ের নাম, আর স্যার সেই মেয়েটাকে ডাকছে। মানে পরে জানতে পারি জাবেদা হচ্ছে জার্নাল এন্ট্রি, মানে খাতায় হিসাব লেখা। মানে এই কথাটা আমার যতবারই মনে পড়ে ততবারই আমি হা হা করে হাসি, আমার হাসি পায়। স্বাভাবিক, বোকা। বোকাইতে ভালো নাকি চালাক ভালো? বোকাই বা সত্যি? 5 টাকার বাদাম নিয়ে আসছো। এই বড় আপা, স্পিকার। হ্যালো, আসসালামু আলাইকুম বড় আপা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তা তোমরা কেমন আছো? তোমরা তো একটু ফোন দিয়ে বড় বোনটার খবর টবরও নিতে পারো। আর ওই যে শায়লা যে কি হয়েছে না, ফোনও দেয় না, কোনো খবরও নাই। আমি তো ওকেই ফোন দিয়েছিলাম, কিন্তু ফোনটা তো ধরলো না। ফোন ধরেনি? ও আচ্ছা, ওর সেলফোনে চার্জ নেই আপা, ও মনে হয় ফোন চার্জে দিয়েছে। এই পাশেই আছে, দেই। না না, আগে তোমার সাথে কথা বলি। বুঝলা আরিফ, সামনে তো কোরবানির ঈদ। তোমার দুলা ভাই তো আবার ঈদের মাসখানেক আগেই গরু কিনে রাখে। সে তো নিজেই 2টা গরু কোরবানি দেয়, ঈদের দিনে একটা, ঈদের পরের দিনে একটা। ঈদের আগ পর্যন্ত নিজের হাতে খাওয়ায়। কোরবানির পশুর উপর তো একটা মায়া জন্মানোর ব্যাপার আছে, বুঝো না? যত বেশি মায়া তত বেশি সোয়াব। জি আপা, তা তো বটেই। তা হয়েছে কি, তোমার দুলা ভাই আজকে বিশাল সাইজের একটা কালো গরু নিয়ে আসছে। ওইটার দাম পড়ছে 1.5 লাখ টাকা। আবার একটা সাদা রঙেরও গরু আনছে, ওইটা 1,20,000। তাই ভাবলাম শায়লাকে একটু ফোন দিয়ে জানাই, তোমরা এসে গরুগুলো একটু দেখে যাও। জি আপা, অবশ্যই আসবো। তা তুমি গরু কিনবা কবে? জি আপা, মানে হ্যাঁ কিনবো, মানে আমি আসলে এখনো কোনো কিছু ভাবিনি এ ব্যাপারে। ও আচ্ছা আচ্ছা, শায়লাকে একটু ফোনটা দাও তো। জি। হ্যালো আপা, কেমন আছো? ভালো আছি রে। তো আমার তো খবর টবর নেওয়া একদম ছেড়েই দিছিস তুই। আচ্ছা শোন, তোর দুলাভাই না আজকে বিশাল সাইজের 2টা হাতির মতো গরু নিয়ে আসছে। সামনে কুরবানির ঈদ না? আপা তুমি শিওর তো দুলাভাই মানে গরুই কিনে নিয়ে আসছে? দেখো তো হাতে নিয়ে আসছে নাকি, মানে সুর টুর আছে কিনা। এই ফাইজলামি হচ্ছে, তুই এসে দেখে যা। এই জন্য তো তোকে ফোনটা দিলাম। আসবো আপা। আর শোন, আরিফকে বলবি একটা বড় দেখে গরু কিনতে। তোর দুলাভাই তো বলছে ঈদের দিন তোর বাসায় একটা আস্তরান পাঠাবে। তুই তো জানিসই শায়লা, তোর দুলাভাই ওর এক বন্ধুর সাথে তোর বিয়ে দিতে চেয়েছিল। এখনো মাঝে মধ্যে আমাকে খোটা দেয়। লোকটার টাকা পয়সা অনেক, কিন্তু চরিত্র তো ভালো না। সেই হিসেবে আরিফ কত ভালো ছেলে, আমার তো ওকেই অনেক পছন্দ। এই জন্য আমি চাই আরিফও ঈদের দিন আমার বাসায় একটা আস্তরান পাঠাক। তোর দুলাভাই বুঝুক আমার পছন্দ ভুল না।
তোর ভালো জায়গাতেই বিয়ে হয়েছে। আর আরিফ তো ভালো চাকরি করে। এই আপা, তুমি এসব কি কথাবার্তা শুরু করলে? বাদ দাও না, আসলে কি আমরা শুয়ে পড়ছিলাম তো। আমি তোমার সাথে কালকে কথা বলবো না আপা? আচ্ছা ঠিক আছে, রাখছি। এই, কি আপার কথা কিছু মনে করেছো? তুমি তো জানোই আপা একটু বেশি কথা বলে, কিন্তু আপা কিন্তু তোমাকে খুব পছন্দ করে। স্যার সামনে তো স্যার কোরবানি, ঈদে তো অনেক খরচাপাতি আছে, এবার যদি একটু কম নিতেন স্যার। আপনি পারবেন স্যার, আমি জানি স্যার আপনি পারবেন স্যার, আপনি ছাড়া কেউ আর পারবেন স্যার। আমার বিলটা যদি একটু পাস করা দিতেন স্যার। ভাই সাহেব দেখেন, আপনি তো ভাই সাহেব খুব বেহিসিবি লোক, খালি হিসেবে গড়বড় করেন। দেখেন, রোজার সময় বিল নিতে আসছিলেন না? জি স্যার। কি করলেন? আয়সা বললেন যে রোজার মাস একটু কম নেন, কোরবানিদের সময় বাড়িয়ে দেবো, বলেননি আপনি? আর আমিও ভাবলাম ঠিক আছে, রোজার মাস, সংযমের মাস, একটু সংযম করি। হ্যাঁ, করলাম তো সংযম, কাজটা করে দিয়েছিলাম আপনাকে কম দামে। জি স্যার, আপনি করছেন। তাহলে কথা দিয়ে কথা রাখেন, আপনি মুসলমান মানুষ না? তাহলে কথা দিয়ে কথা রাখবেন। আমি ভাই শোনেন, এবার আমি 1 টাকাও কম নিতে পারবো। আচ্ছা, আপনি কি মনে করছেন আমি আপনার কাছে টাকা চাচ্ছি? টাকা চাচ্ছি না তো। আপনার কি মনে হয় মামুন সাহেব ঘুষ খায়? ঘুষের টাকায় চলে? দেখেন তো ভাই। হ্যাঁ শুনে, কোরবানি ঈদের আগে যদি বিলটা পেতে চান, তাহলে ফাইলটাকে সামনে আনতে হবে। সামনে আনতে হবে না? আনতে হবে। তাহলে এটা আমি কীভাবে করবো? আপনার কি মনে হয় যে ফাইলের কি পা আছে, মানে ঠ্যাং আছে, সে টুন 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 খুবকে লাভ পাবে? আর যদি যায় তাহলে অন্য ফাইলগুলো কি করবে? তাই বলে দেবে, সবটা ঠ্যাং বলে দেবে। তাহলে ফাইলের ক্যারেক্টার অনেকটা বাঙালি ক্যারেক্টার। বাঙালি কেউ যদি মনে করেন যে উন্নতি করতে থাকে, তাহলে অন্যরা কি করে? পিছন থেকে টেনে ধরে না, এমনভাবে টেনে ধরে কখনো কখনো শার্টটাও ছেড়ে ফেলে। হ্যাঁ, সেই জন্যই বলছি। শোনেন, এখন এই পুরো প্রসেসটাকে যদি আপনি স্পিড আপ করতে চান, তাহলে কি লাগবে? স্পিড মানি। এটা কিন্তু ঘুষ না। বোঝা গেছে? হিসাবটা বোঝা গেছে? গন্ডগোল করে দিন। ঠিক আছে স্যার। স্যার এটা একটু রাখেন স্যার। ঠিক আছে, কালকের মধ্যে আপনার কাজটা হয়ে যাবে। হিসাব ঠিক রাখবেন, হিসাবে গড়বড় করবেন না। আর শুক্রিয়া করেন, শুক্রিয়া শুক্রিয়া। ধন্যবাদ স্যার, আসি স্যার। স্যার স্যার আমি একটা স্যার অনেক বড় বিপদের মধ্যে আছি স্যার। স্যার আমার মার স্যার অনেক বড় অসুখ স্যার, পেটে পাথর হয়েছে স্যার, ব্যথায় টিকতে পারতেছে না। ডাক্তার বলছে জরুরি অপারেশন করতে হবে। জি স্যার, আজকের মধ্যে স্যার আমার 30,000 টাকা ম্যানেজ করতে হবে স্যার। বেতন তো পাই মাত্র 7,000 টাকা, কেমনে যে কি করবো স্যার বুঝতে পারতেছি না স্যার। স্যার আপনি তো স্যার অনেক ভালো মানুষ স্যার, আমার স্যার একটু সাহায্য করেন স্যার। আমি জানতে পারি স্যার, আপনার টাকাটা আমি দিয়ে দেবো স্যার। আমি চা ইনকাম করে আমার নিজের তো চলতে কষ্ট হয়, এই অবস্থায় আপনি এই 2,000 টাকা লাগে। হ্যাঁ, এছাড়া আমার আসলে করার কিছু নেই। আরিফ সাহেবের কাছে টাকা চাইলাম, আমার কাছে চাইলাম কেন? না স্যার, ভাবছি স্যার আপনি দিবেন না, এর জন্য চাইনি। শোনাও, বাচ্চা না কানলে মাও তাকে দিতে, তুই চেয়ে দেখতা।
আমি জানি তুমি অফিসে আমাকে তো অন্যভাবে দেখো। না স্যার, সি সি স্যার, এইসব কি বলেন? এইসব কিছু না স্যার। আরে বাদ দাও, এখানে 30,000 টাকা আছে, নিয়ে যাও তোমার মায়ের চিকিৎসার জন্য। মায়ের জীবন আগে। যাও। টাকা নিবা না? হ্যালো, হ্যাঁ দোস্ত, এই ল্যাপটপটা বুঝছিস, এবার এই যে ব্লু রেড এরকম রে হচ্ছে কিন্তু অন হচ্ছে না। এটা কি এলসিডি প্রবলেম? হ্যাঁ, এই ডিসপ্লে প্রবলেম। হ্যাঁ, এটা চেঞ্জ করতে কত লাগবে? আরে নতুন ল্যাপটপ না, তুই বল না এটা চেঞ্জ করতে কত লাগবে? হ্যাঁ, কি? আর নতুন ল্যাপটপের দাম আর ডিসপ্লের দাম এক নাকি? ও, এই শুনছো? যে মধুর কণ্ঠে ডাকছো না শুনে কি উপায় আছে? এবার দাবিটা পেশ করে ফেলো। দাবি মানে? না মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা ডেবিট হওয়ার সাথে তোমার এই মধুর টাকার একটা সমানুপাতিক সম্পর্ক আছে, তাই বলছিলাম আর কি। দূর, খালি কথা বাঁচাও তুমি। আচ্ছা বলো। আজ না পাশের বাসার ভাবি এসেছিল, ওনারা নাকি আগামী সপ্তাহে গরু কিনতে যাবে গাজীপুরে। তাই আমাকে বলছিল আমরা যদি চাই আমরা ওদের সাথে যেতে পারবো। ওনার নাকি পরিচিত একটা গরুর ব্যবসায়ীও আছে। আসলে ভাবির একটা ট্রাক ভাড়া করবে, তাই আমাকে বললো কি আমরা যদি গরু কিনি তাহলে ওই ট্রাকে করে আমরা গরু ঢাকায় নিয়ে আসতে পারবো, আর সবাই একসাথে গেলে একটা পিকনিকের মতো হবে। চলো না আমরা যাই। তুমি কি বললে? আমি আবার কি বলবো, বলেছি হ্যাঁ ভাবি আমরা তো গরু কিনবই, আপনার যেহেতু পরিচিত লোক আবার পিকনিকের মতো হয়ে যাবে। আমি বলেছি তোমার সাথে কথা বলে তারপরে কনফার্ম করবো। আমি কি তোমাকে বলেছি যে আমি গরু কিনবো? ও মা, তুমি সেদিন আপুর সাথে ফোনে কথা বলছিলে, তখন বললে গরু কিনবে। তাই তো ভাবি জিজ্ঞেস করলো, আর আমি হ্যাঁ বলেছি যে আমরাও গরু কিনতে যাব। চাইলে আমি এই ব্যাপারে তোমার সাথে পরে কথা বলবো। আমি একটু ভেবে নিই যে আমি গরু কিনবো না ছাগল কিনবো। স্যার সাউন্ড স্যার। বলো। স্যার আমার মায়ের অপারেশনটা গতকাল হয়েছে স্যার। মারা তো কষ্ট সহ্য হইতেছিল না স্যার, আপনার উচিলে স্যার এখন অনেক ভালো আছে স্যার। আমি আর আমার মা স্যার আপনার জন্য অনেক দোয়া করছি স্যার। স্যার আপনি না থাকলে স্যার আমি যে কেমনি কি করতাম স্যার আমি ভাবতেও পারতেছি না স্যার। স্যার আমি স্যার 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি স্যার। স্যার আমি যদি স্যার আপনার সাথে স্যার কোনো বেয়াদবি করে থাকি স্যার আমার স্যার মাফ করে দিন স্যার। আপনার উচিলায় আমার মার যে উপকারটা হইল স্যার আমি সারা জীবন স্যার মনে রাখুন স্যার।
ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। আর শোনো, আমার জন্য খুব সুন্দর করে ভালো করে চা বানিয়ে নিয়ে আসো। হ্যাঁ জি স্যার, আনতেছি স্যার। ভালো স্যার। কি আরিফ সাহেব, সব কিছু ঠিকঠাক আছে তো? সকাল থেকে দেখি মন খারাপ করে বসে আছেন, এনিথিং রং? না মামুন ভাই, বাসায় সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, বাসার সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, এভরিথিং ফাইন। ঠিক থাকলেই ভালো। আচ্ছা আরিফ সাহেব, একটা মজার বিষয় লক্ষ্য করেছেন? এই যে আমাদের পিয়ন রহমত, সৎ, ধার্মিক, ভালো ছিল, মানে অন্য অন্য পিয়নদের চেয়ে অনেক ভালো। কিন্তু আমি কিন্তু জানি ও কিন্তু আমাকে একেবারেই পছন্দ করে না, সম্মানও করে না। এই অফিসের অনেকেই আমাকে পছন্দ করে না, ঘৃণা করে, সামনাসামনি কিছু বলে না, কিন্তু আড়ালে আমাকে হিসাব রক্ষকের জায়গায় হিসাব ভক্ষক বলে। আমার তাতে কিছু যায় আসে না, আরও তো সামান্য পিয়ন। কিন্তু একটা হিসাব কিন্তু আমি আরিফ সাহেব মেলাতে পারছি না। ওর মতো সৎ ধার্মিক একটা ছেলের মায়ের চিকিৎসা আমার মতো ঘুষখোরের টাকায় কেন করতে হবে? ভাই, আপনি আমার এই হিসাবটা একটু মিলায় দেন। আপনি তো হিসাব বিজ্ঞানে MBA করেন, আমি তো কিছুতেই হিসাব মিলাতে পারি না ভাই। ইয়ে মানে মামুন ভাই, আপনি আমাকে এসব কি বলছেন? আরে রাখেন রাখেন, আরে ভাই লুকোচুরির কি আছে, বলতে দেয়, সব কিছু বলতে দেয়। এই যে পিয়ন রহমত আপনাকে খুব সম্মান করতে, কিন্তু আমার সামনে আমি দেখতাম, কিন্তু এই যে ওর মায়ের চিকিৎসার জন্য আপনি টাকাটা দিতে পারলেন না, আপনার সম্মানটা ওর কাছে কমে গেল না? এইটাই হচ্ছে রূঢ় বাস্তবতা। মাঝে মাঝে প্রয়োজনটাই এত সত্য হয়ে যায় যে সত্য তার প্রয়োজনীয়তা হারায়। হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন। প্রয়োজনটাই আসলে সত্য হয়ে দাঁড়ায়। জানেন, আমি যখন প্রথমে এই অফিসে জয়েন করি তখন আপনার মতো না আমার ভেতরে সততার দৃঢ়তা ছিল, কিন্তু যার শুরুটাই অসততা দিয়ে, সেখানে আপনি সততা পাবেন কোথায়? আমাকে চাকরিতে জয়েন করতে দিয়েছিল ঘুষ দিয়ে, ঘুষ, মোটামুটি টাকা ঘুষ। আর ধার করা সেই টাকা বেতনের টাকায় ফেরত দেওয়া সম্ভব ছিল, বাধ্য হয়ে আমাকে এই লাইনে আসতে হবে। আর এই লাইনটা অনেকটা নেশার মতো, প্রয়োজনীয়তার জায়গা থেকে শুরু, অভ্যস্ততায় শেষ। আচ্ছা মামুন ভাই, আপনি আমাকে এসব কথা কেন বলছেন? আচ্ছা, এই যে আরিফ সাহেব, এই যে ধরেন সত্য মিথ্যা, সৎ অসৎ, এসব যে আপনারা চিন্তা করেন, এতে লাভটা কি বলেন তো? মানে সত্য, অ্যাবসলিউট সত্য বলে কি কিছু আছে বলেন তো আমাকে? অনেক অনেক সত্য তো মিথ্যার কোলে বেড়ে ওঠে, এবং অনেক মিথ্যা তো সত্যের কোলে চড়ে বসে। তাহলে কি? এই যে আপনি আপনার কথাই চিন্তা করেন, আপনি নিজেকে একজন সৎ মানুষ মনে করেন, কিন্তু আপনার মতো এই যে মধ্যপন্থী লোকরাই কিন্তু সমাজের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক। এই যে আপনি আমার টেবিলের পাশে বসে, আপনি কিন্তু প্রতিদিন দেখেন যে আমি ঘুষ খাচ্ছি, ঘুষ নিচ্ছি, কিন্তু কোনোদিন কিন্তু আপনি প্রতিবাদ করেন না, কারণ আপনি ঝামেলা এড়াতে চেয়েছেন, নিজে সৎ থাকতে চেয়েছেন। সমাজ গোল্লায় গেলে যায়, তাতে কার কি এসে যায়? এমনকি একটা মানুষ, দুঃখী মানুষ, যার মায়ের চিকিৎসার জন্য টাকা দরকার, আপনি কিন্তু তাকে সাহায্য করতে পারলেন না, তাহলে আপনার অসহায় সততার মানেটা কি? পেটের খবর নাই, বুক উঁচিয়ে হাঁটায় কি মানে আছে বলেন তো? সরি আরিফ সাহেব, আপনি আমার থেকে অনেক ভালো বলছেন, আমি অনেকগুলি কথা আপনাকে বলে ফেললাম। আসলে হিসাব মেলে না ভাই, অনেক হিসাব মেলাতে পারি না, তাই আপনাকে বললাম, কিছু মনে করুন প্লিজ। সব হিসাব তো মানুষ মেলাতে পারবে না, কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির তথ্য সৃষ্টিকর্তার হাতে আছে, সেগুলো ছাড়া হিসেব কখনো মিলবে না।
তা ঠিক তা ঠিক যাক, আপনার কাছে আমি হার মেনে নিলাম। আর যাই হোক, আপনাকে আগেও আমি বলেছি, আবারও বলছি, করতোয়া এন্টারপ্রাইজের বিলটা একটু পাস করে দেন। মানে ঈদের আগে আগে ওদের অনেক বড় অঙ্কের টাকা, আর এবার টাকাও দিতে চেয়েছে ভালো, আগের থেকে ডবল। কিন্তু মামুন ভাই, ওদের হিসেবে ঝামেলা আছে, আমি ওদের ফাইলটা পাস করাতে পারবো না। আর এই ব্যাপারে আমি আপনাকে আগে বহুবার বলেছি। আরে ভাই, ঝামেলা আছে দেখে তো টাকাটা দিতে যাচ্ছে, আমি বুঝতে পারছেন না কেন? এই এবারে কিন্তু আগের থেকে বেশি, অনেক টাকা, প্রায় দ্বিগুণ। প্লিজ মামুন ভাই, আমাকে এসবের মধ্যে আহা, আপনি নেন না, দুদিন ভাবেন না, সামনে ঈদ আছে না, তারপরে নতুন সংসার। হ্যাঁ, অফিসে যে টাকা দেবে আপনাকে বোনাস সহ, তাহলে তো কিচ্ছু হবে না। নতুন সংসার তো বুঝতে পারছেন না, নেন। আচ্ছা ঠিক আছে, আপনি দুদিন ভাবেন, তারপর ভেবে আমাকে জানান। রাখলাম। একটা হিসাব কিন্তু আমি আরিফ সাহেব মেলাতে পারছি না। ওর মতো সব ধার্মিক একটা ছেলের মায়ের চিকিৎসা আমার মতো ঘুষখোরের টাকায় কেন করতে হবে? ওর মায়ের চিকিৎসার জন্য আপনি টাকাটা দিতে পারবেন না, আপনার সম্মানটা ওর কাছে কমে গেল। এটাই হচ্ছে রূঢ় বাস্তব। প্রয়োজনটাই এত সত্য হয়ে যায় যে সত্যতার প্রয়োজনীয়তা হারায়। সত্য মিথ্যা সৎ অসৎ এসব আপনারা চিন্তা করেন, এতে লাভটা কি বলে? একটা মানুষ, দুঃখী মানুষ, যার মায়ের চিকিৎসার জন্য টাকা দরকার, আপনি কিন্তু তাকে সাহায্য করতে পারলেন, তাহলে আপনার অসহায় সততার মানেটা কি? এই লাইফটা অনেকটা নেশা, প্রয়োজনীয়তার জায়গা থেকে শুরু, অভ্যস্ততায় শেষ। আরিফকে বলবি একটা বড় দেখে গরু কিনতে। তোর দুলাভাই তো বলছে ঈদের দিন তোর বাসায় একটা আস্ত রান পাঠাবে, এই জন্য আমি চাই আরিফ ঈদের দিন আমার বাসায় একটা আস্ত রান পাঠাক। পাশের বাসার ভাবি এসেছিল, ওনারা নাকি আগামী সপ্তাহে গরু কিনতে যাবে গাজীপুরে, আর সবাই একসাথে গেলে একটা পিকনিকের মতো হবে। চলো না আমরা যাই। করতোয়া এন্টারপ্রাইজের বিলটা একটু পাস করবো, আর এবার টাকাও দিতে চেয়েছে ভালো, আগের থেকে ডবল।
তোমাকে আমি এতবার ফোন দিলাম, তুমি ফোন ধরলে না কেন? ওই একটা কাজে ব্যস্ত ছিলাম, গেট খুলুন। না, খুলবো না। মানে মানে বড় আপা এসেছিল ওদের বাড়িতে গরু দেখতে নিয়ে যাবে বলে। আমি বলছি তোমাকে নিয়ে যাবো, তুমি তো ফোনটাই ধরলে না, আমার একা একাই যেতে হয়েছে। পরে আবার আপু পৌঁছে দিয়েছে গাড়িতে, বিশাল বড় একটা গরু। আমার অবশ্য সাদাটাই পছন্দ হয়েছে, আমরা কিনলে সাদা গরুই কিনবো। সাদা কিনবো না লাল কিনবো না কালো কিনবো সেটা পরে দেখা যাবে, এখন গেট খুলুন। না, খুলবো না। পাশের গাড়ির ভাবির সাথেও দেখা হয়েছে, ওরা আমাকে জিজ্ঞেস করলো যে আমরা আগামীকাল ওদের সাথে যাচ্ছি কিনা, শুক্রবার ছুটির দিন। আমি কি বলছি জানো? বলছি তোমাকে এখনো বলতেই ভুলে গেছি। আমরা যাচ্ছি তো নাকি? না আমরা যাচ্ছি না, আমি যাচ্ছি না, কারণ আমার কাজ আছে, এখন গেট খুলুন। জানতাম তো, তোমাকে আমার চেনা হয়ে গেছে না। নিজে কখনো মানুষের হেল্প করবে না, কারোটা নিজেও না, এটা অসামাজিক। কেমন আজব একটা লোক তুমি, আমার ভালোই লাগছে। রহমত, রহমত, আপনি এটা আমাকে কি দিয়েছেন? এটা কি চা না পানি? আর চিনি কোথায়? আপনি জানেন না আমি কি ধরনের চা খাই? স্যার আমি তো স্যার চা দিয়ে গেছি 20 মিনিট হইব। তাই না? আপনি 20 মিনিট আগে চা দিয়ে গেছেন, আমি টের পাইনি। মুখে মুখে কথা বলে শিখে গেছেন না? খুব টাকা চিনে গেছেন, আমি তো বুঝি। আমি বুঝি খুব টাকা চিনে গেছেন আপনি। এটা নিয়ে যান, ঠিকভাবে চা বানিয়ে নিয়েছেন, যান। মাঝে মাঝে সময় আসে যখন খুব প্রশ্ন করতে ইচ্ছে করে, অন্যকে নয়, নিজেকেই। কিন্তু অনেক উত্তরের প্রচন্ড উপস্থিতির কথা চিন্তা করে প্রশ্নের ঘুম ভাঙাতে ইচ্ছে করে না। ঘুম ভাঙা প্রশ্নগুলো বড্ড
বদমেজাজি হয়, উত্তরের তোয়াক্কা করে না। নিজের অস্তিত্বের অহংকার টিকিয়ে রাখতে উত্তরের টুটি চেপে ধরে। অনেক উত্তরের প্রচ্ছন্ন উপস্থিতির মাঝে নিজের রহস্যময়তার জাল বুনে যায়। উত্তর সমূহের কৃতিত্ব স্বীকার করে না এমন প্রশ্নগুলো ক্রমাগত ভিড় করে রূপোপজীবী অবচেতন মনে। অতঃপর সচেতন মনে জন্মের দোষ বয়ে বেড়ায় জন্মেই পরিচয়হীন একগুচ্ছ ভিন্ন ভিন্ন উত্তর। কি ব্যাপার আরিফ সাহেব, আজকে থেকে আপনি আর্লি বার্ড, আমার আগে চলে এসেছেন? হ্যাঁ, না মানে একটু কাজ ছিল তাই আসতে হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মামুন ভাই, আপনি আসলে সেদিন একদম ঠিক বলেছিলেন। মানে আমাদের মতো মধ্যমপন্থীর লোকেরা খুব অসহায় হয়। এরা না পারে হাস্যকর সামাজিকতাটাকে কাছে টেনে নিতে, আর না পারে সামাজিকতা থেকে নিজেদেরকে দূরে সরাতে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা অন্যের সহায়ও হতে পারি না, আর নিজেদের অসহায়ত্বটাকেও মেনে নিতে পারি না। মামুন ভাই, আমি করতোয়ার প্রজেক্টের ফাইলটা পাস করি, আমার টাকা দরকার।
আরিফ, বাবা তুমি কেমন আছো? বাবারে, আমি ভালো আছি, কিন্তু তুই কি ভালো আছিস? হ্যাঁ বাবা, আমি বেশ ভালো আছি। তোর চেহারায় তো তা মনে হচ্ছে না। বাবার চোখকে কি ফাঁকি দেয়া যায়? তোর মনে আছে আরিফ, যেদিন ভার্সিটিতে ভর্তি হয়েছিলি আমি এলাকার সবাইকে মিষ্টি খাইয়েছিলাম। আমি সাধারণ একজন স্কুল টিচার, কতই বা আয় রোজগার হতো আমার। অনেক কষ্ট করে তোর লেখাপড়া চালিয়েছি আমি। তুই যেদিন হিসাব বিজ্ঞান বিভাগে চান্স পেলি আমি আমি ভয়ানক খুশি হয়েছিলাম। তোর মনে আছে? হ্যাঁ বাবা, আমার মনে আছে। কেন খুশি হয়েছিলাম জানিস? কেন বাবা? সে কথাই বলতে এসেছি আজ। তোর ছোটবেলায় আমি নামাজ পড়ে সালাম ফেরাবার সময় তোর মনে আছে তুই জিজ্ঞেস করেছিলি আমি দুই কাঁধের দিকে তাকিয়ে কাকে সালাম দিই? হ্যাঁ বাবা, আমার মনে আছে। দুই কাঁধে দুই ফেরেশতা, কিরামান কাতিবিন। তোর তো সবই মনে আছে, তাই তো তোর ভালো খারাপের হিসেব লিখছে রে। সে কথা কি ভুলে গেলি? না বাবা, বাবা তুমি এই কথা কেন বলছো? তাহলে ওই প্যাকেটে কিসের টাকা এনেছিস? ওই টাকা দিয়ে কোরবানির গরু কিনবি, সে কোরবানি কি কবুল হবে রে বাবা? প্রতীকী গরু কোরবানি দিতে গিয়ে তুই তো আসল কথাই ভুলে গেলি। তুই যে এত কার সৎ থেকে কোরবানি দিচ্ছিলি সেটাই তো আসল কোরবানি রে। নিজের মনের পশু কোরবানির চাইতে লোক দেখানো কোরবানি তো বড় হতে পারি না রে বাবা। সামর্থ্য অনুযায়ী অবশ্যই কোরবানি দিবি, কিন্তু তা ওই ঘুষের টাকা দিয়ে গরু কিনে? এটা তোর কোন হিসাব বিজ্ঞানের জ্ঞান? বাবা আমার ভুল হয়ে গেছে, বাবা আমাকে মাফ করে দাও। আমার কাছে মাপ চাওয়া লাগবে না রে বাবা। কিয়ামতের দিন হলো মহা হিসাব মেলানোর দিন। সেদিন সবার হিসাব মেলানো হবে। এই দুনিয়াধারীর হিসাব মিলাতে গিয়ে তুই উচ্চতর হিসাব বিজ্ঞানের জ্ঞান কি করে ভুলে গেলি? বাবা তুমি আজই টাকাটা ফেরত দিয়ে আসবে। আমার কোনো দরকার নেই এরকম টাকায় কোরবানি করার। তুমি আমাকে বিষয়টা খুলে বললেই পারতে, আমাকে একটাবার বুঝিয়ে বললেই তো আমি বুঝতাম, তাই না? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি টাকাটা অবশ্যই ফেরত দিয়ে আসবো, কিন্তু কোরবানি হবে কি করে? কোরবানিতে যে একটা আস্ত গরু দিতে হবে এমন কোনো কোথাও লেখা নেই। আর এরকম লোক দেখানো কোরবানির চাইতে কোরবানি না দেওয়াই ভালো।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। মামুন ভাই, টাকাটা রেখে দিন। 1 টাকাও খরচ করা হয়নি। আসলে মামুন ভাই, ভুল পথে 1 পা বাড়িয়েছিলাম, কিন্তু আমার আরেকটা পা আটকে গিয়েছিল। আমার দ্বারা এসব হবে না। হিসেব বিজ্ঞানের ছাত্র হিসেবে ওই অঙ্কের হিসেবটা করা যেতে পারে, কিন্তু জীবনের হিসেব করার জন্য উচ্চতর হিসাব বিজ্ঞানের প্রয়োজন। আর মামুন ভাই, সেটা পাওয়া যায় পরিবার থেকে। আপনি জানেন, আমার খুব প্রিয় একজন শিক্ষক সবসময় বলতেন, ইউ মে গেট কিল বাট ইউ ক্যান অলওয়েজ রিফিউজ টু ডাই। মামুন ভাই, আমি না হয় বেঁচে থাকার চেষ্টাটুকু করি, আর এই চেষ্টা করতে করতে যদি মরেও যাই, তাহলেও তো বেঁচে গেলাম। মানুষ একটা অদ্ভুত অদ্ভুত ধরনের প্রাণী, তাই না? আপনি যতদিন পর্যন্ত টাকাটা নেননি, ততদিন পর্যন্ত আমি আপনার ভেতরে পুরোনো আমার প্রতিবিম্ব দেখতে পেয়েছিলাম। কি অদ্ভুত সাইকোলজি দেখেন। দেখেন, আমি কিন্তু আপনাকে টাকাটা নিতে বলেছিলাম, আবার আমার ভেতরে আরেকটা আমি বারবার আমাকে বলেছে আপনি যদি টাকাটা না আনেন। কি অদ্ভুত দ্বন্দ্ব দেখেন। নিজে খারাপ হওয়া হয়তো একটা ভাবে মেনে নেওয়া যায়, কিন্তু পছন্দের মানুষের খারাপ হওয়াটা বোধহয় এত সহজে মেনে নেওয়া যায় না। Men sometimes are the master of their fate. The fault, dear Brutus, is not in our stars, but in ourselves. কিন্তু ভাই, হিসাব তো পেলে না। আপনিও অদ্ভুত মানুষ। ঈদের ছুটির পর দেখা হচ্ছে। আগামী মোবারক। এখনো শঙ্খ চিরের দল পথ ভুলে উড়ে চলে অন্য কোনো পথে, অথচ প্রতীক্ষারত ওদের আকাশ। বাতাসে উষ্ণতা, প্রকৃতির উত্তর, তবু উড়ে চলে শঙ্খ চিরের দল, শকুনের সাথে দ্বন্দ্বে জড়ায়। মৃত আত্মার মতো ওরা উড়ে চলে গন্তব্যহীন, কখনো একাকী, কখনো একদল,
উদ্ভ্রান্ত সংকোচে, তবুও রূপান্তরিত নয়, হয়তো কিছুটা পরিবর্তিত, তবু অন্তত রূপান্তরিত নয়।